আমি যেই সংস্কার নিয়ে সবচেয়ে বেশি কথা বলেছিলাম, স্থায়ী একটি শিক্ষা কমিশন, এই সরকার সেটা করেনি। প্রত্যেকটি করেছে এবং শিক্ষাঙ্গনে আমরা দেখছি ব্যাপকভাবে অস্থিরতা এবং শিক্ষা সংস্কার কমিশনের যে প্রয়োজনীয়তা ছিল সেটা আমি হাড়ে হাড়ে উপলব্ধি করছি। ইভেন আজকে কিন্তু টেলিভিশন কেন খুললো। ডক্টর আনোয়ার মহসিনুল হক মিলন আপনার কাছে সেই সমীকরণটা মিলানোর আপনি যেভাবে মিলাবেন সেই শুরুটা জানতে চাচ্ছি যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক প্রথম পর্যায়ের বৈঠক বিএনপি শেষ করলো। বৈঠক তো আসলে চলছে এবং আরও বৈঠক হবে এবং সেই জায়গায় যে সংস্কার আর একদিকে নির্বাচন নিয়ে নানান ধরনের আলোচনা, নানান ধরনের মতভিন্নতা, সমীকরণ আপনি কিভাবে মিলাতে পারছেন? আসলে ধন্যবাদ আপনাকে, বিজ্ঞ আলোচক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সমীকরণ কিন্তু অনেক দিনেই বিপরীতমুখী ছিল। এই জুলাই ৩৬-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা মনে করি যে সমীকরণ সেখানেই একটি জায়গায় এসে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে কোন পথে হাঁটতে হবে আমাদের দেশের রাজনীতি। সেই ক্ষেত্রে আমরা যা দেখেছিলাম জুলাই ৩৬-এর পর এখন খানিকটা আমাদের দিক পরিবর্তন হচ্ছে বলে আমরা দেখছি। প্রথমত আসি সংস্কার নিয়ে। জি, যে সমস্ত সংস্কার কমিশনগুলো হয়েছে সেই সংস্কার কমিশনের রিপোর্ট আসতে শুরু করেছে এবং রিপোর্টগুলি নিয়ে আলোচনা সমালোচনা আমরা দেখতে পাচ্ছি। অপরদিকে আমি যেই সংস্কার নিয়ে সবচেয়ে বেশি কথা বলেছিলাম, স্থায়ী একটি শিক্ষা কমিশন, এই সরকার সেটা করেনি। প্রত্যেকটি করেছে এবং শিক্ষাঙ্গনে আমরা দেখছি ব্যাপকভাবে অস্থিরতা এবং শিক্ষা সংস্কার কমিশনের যে প্রয়োজনীয়তা ছিল সেটা আমি হাড়ে হাড়ে উপলব্ধি করছি। ইভেন আজকে টেলিভিশন খুললো। হলো এই শিক্ষা কমিশন, সংস্কার কমিশন বা স্বাস্থ্য নিয়েও হয়নি? হ্যাঁ, হয়নি। হাওয়ার এখন সংস্কারটাই ছিল মনে হচ্ছে যেন আমাদের সমাধান। এই সংস্কারের জন্য কমিশনগুলো হয়েছে। প্রত্যেকটি কমিশনে দুইটি পক্ষ রয়েছে। একটি পক্ষ হলো স্টেক হোল্ডার, আরেকটি পক্ষ হলো আগামী দিনে যারা আসছে তাদের। অর্থাৎ বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনায় রয়েছেন তারা, তার বিপরীতে রয়েছেন যারা রাজনৈতিক দলগুলো নির্বাচন হয়ে বা নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র দায়িত্ব নেবেন। যদি আমি নির্বাচন কমিশন নিয়ে কথা বলি, সংস্কার কমিশন, সেখানে দেখা যাচ্ছে যে স্বয়ং খোদ নির্বাচন কমিশনই বলছে তাদের ভিতরে প্রশ্ন রয়েছে এই সংস্কার তারা কতটা মেনে নেবেন। বিশেষ দেখে মনে হচ্ছে যারা নির্বাচন কমিশনে রয়েছেন এটি তারাই থাকবেন, এমনটি মনোভাব আমরা দেখেছি। সরকারে যারা যান তারা সেই মনোভাব নিয়ে কাজ করেন, মনে করেন এই মন্ত্রণালয় আমার, এই প্রশাসন আমার। ঠিক নির্বাচন কমিশনে এমনভাবে চিন্তা করছেন। তাদের বিপক্ষে কী ছিল? তাদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করানো ছিল নির্বাচন কমিশন সংস্কারের, নির্বাচন কমিশনের ইচ্ছার বিরুদ্ধে। জবাবদিহিতা সেটা তারা দিতে চাচ্ছেন না এবং সেই ব্যাপারে তারা আপত্তিও তুলেছেন। দেখুন, হাবিব আউয়াল সাহেব তিনি ২৪-এর একটি নির্বাচন করে গেলেন, যে নির্বাচনের ফলশ্রুতি হিসাবে ২,০০০ আমাদের দেশে তরুণ প্রজন্ম, বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতার আত্মহতি দিতে হয়েছে। সেই ৭১-এর স্বাধীনতা যুদ্ধের পর আবারও আমরা এটা করতে হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে কি হাবিব আউয়াল বিগত চিফ ইলেকশন কমিশনার, ওনার কি দায়িত্ব নেই? বা আমরা যদি মনে করি ২০০৮ সালে যেই নির্বাচন কমিশন ছিল তাদের যে অপচেষ্টার কারণে এই আওয়ামী লীগের মতো একটি অপশক্তি সেখানে ১৭টি বছর ধরে রাষ্ট্র শাসন করেছে, ফেসিবাদের সৃষ্টি করেছে, সেই এটিএম শামসুল হুদা অথবা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন তারা যে কাজগুলি করেছিল সেগুলি পর্যালোচনা কি আমাদের করতে হবে না? নিশ্চয়ই সেই পর্যালোচনা করে আমরা যেমনিভাবে রাজনৈতিক দলগুলোকে সংস্কারের আওতায় নিয়ে আসব, ঠিক তেমনিভাবে নির্বাচন কমিশন প্রতিষ্ঠানটিকেও নিয়ে আসব। কিন্তু যখনই প্রতিষ্ঠানে যারা দায়িত্বে রয়েছেন তাদের সংস্কারের পক্ষে বিপক্ষে কথা বলা হয় তখন তারা আপত্তি তোলেন।